একা বাড়িতে অন্ধ মেয়ে সারার জীবনে নেমে আসে বিভীষিকা। অন্ধত্বের সুযোগ নিয়ে তার উপরে করা হয় নির্মম অত্যাচার। কিন্তু কে করলো এমন জঘন্য কাজ? ধর্ষণের শিকার হওয়ার পরও তার পরিবারকে সহ্য করতে হয়েছে একের পর এক অপমান। তবু সে হার মানেনি। স্পর্শের স্মৃতি দিয়ে বানিয়েছে অপরাধীর মুখের স্কাল্পচার। কিন্তু শক্তিশালী আসামির বিরুদ্ধে লড়াটা অতটা সহজ নয়। টাকার জোরে মামলা মোড় নেয়। সত্যি ঢাকা পড়তে চায় মিথ্যার আড়ালে। সারার লড়াই শুধুমাত্র একটি মামলা নয়, এটি সমাজের অন্ধকারে আলো ফোটানোর সংগ্রাম। প্রমাণ নেই, সাক্ষী নেই, শুধু আছে একটি মেয়ের অদম্য বিশ্বাস সত্যিই জিতবে। এমন ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে চলেছে। অনেক সারার ভাগ্যের দোহাই দিয়ে ঘরে বসে আছে, অনেকে বেছে নিয়েছে ভুল পথ। এই গল্প ন্যায়ের সঙ্গে লড়াইয়ের, যেখানে অন্ধত্ব দমিয়ে রাখতে পারেন ন্যায়ের দাবিকে, যেটা আমাদের শেখাবে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। তাই ভিডিওটা সবার দেখা উচিত। কেরালার একটি ছোট্ট গ্রামে সারা নামের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সারার বাড়িতে তার বাবা মোহাম্মদ, সারার মা পারভিনার কাজের মেয়ে সীমা থাকে। সীমা জানায়, ঘটনার দিন সারার বাবা মা একটি বিয়েতে গিয়েছিল আর সে ব্যাংকে। এই সুযোগে কেউ সারার সাথে এমনটা করেছে, কিন্তু সারার সাথে কে এমন অত্যাচার করেছে তাকে সারা দেখতেই পায়নি, কারণ সারা তো অন্ধ। সিআই পল সারার মেডিকেল টেস্ট করায় আর একজন মহিলা উকিলের কাছে স্টেটমেন্ট নেয়। সারা বলে, আমার মা বাবা বেরিয়ে যাওয়ার পর সীমা দিদিও ব্যাংকে চলে যায়। এরপর আমি শাওয়ার নিতে বাথরুমে গিয়েছিলাম। যখনই বের হই তখন মনে হয় ঘরের মধ্যে কেউ আছে। তখনই সে আমাকে চেপে ধরে আর আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমার সর্বনাশ করে। মৃত্যু ভয়ে আমি তাকে বাধা দিতে পারিনি। কিন্তু এখন প্রশ্ন উঠে আসে, একটি অন্ধ মেয়েকে একা ঘরের মধ্যে কেউ একজন ধর্ষণ করেছে। মেয়েটি যার চেহারাটাও দেখতে পায়নি, রেপিস্ট কোনো প্রমাণও রেখে যায়নি, তাহলে পুলিশ কাকে ধরবে? তাই সারার কেসটি অনেকটাই দুর্বল হয়ে যায়। তাহলে সারার অন্ধত্বটাই কি তাকে দমিয়ে রাখবে? সারা কি ন্যায় বিচার পাবে না? জানতে হলে দেখতে থাকো। সারা রেপিস্টের একটা স্কাল্পচার বানায়। এটা শুনে তোমাদের মতো ইনভেস্টিগেশন অফিসার পলও অনেক অবাক হয়। একটি অন্ধ মেয়ে কীভাবে স্কাল্পচার বানাতে পারে? সারা বলে, যখন ওই অমানুষ আমার উপরে অত্যাচার করছিল তখন আমি ওর মুখে স্পর্শ করে ওর ফেসটা অনুভব করেছিলাম। সারার বাবা মোহাম্মদ বলে, সারা একজন স্কাল্পচার আর্টিস্ট, আর ওর বয়স যখন 12 বছর তখন একটা অ্যাক্সিডেন্টে ও অন্ধ হয়। তার আগে সে এটা শিখেছে। মোহাম্মদ আরও বলে, আমাদের একজনকে সন্দেহ হয় ঘটনার আগের দিন এই লোকটা পাশের বাড়ির বিনোদের ঠিকানা জানতে আমাদের বাড়িতে এসেছিল। বিনোদ জানায়, ছেলেটির নাম মাইকেল, যে বিনোদের বন্ধু, আর সে নিজের বিয়ের ইনভাইটেশন দেওয়ার জন্য বিনোদের বাড়িতে এসেছিল। বিনোদের থেকে তথ্য নিয়ে পুলিশ এয়ারপোর্ট থেকে মাইকেলকে গ্রেফতার করে। কিন্তু প্রশ্ন উঠে আসে, সারা সত্যিই কি স্পর্শ করে কাউকে আইডেন্টিফাই করতে পারবে, নাকি পুরোটাই সাজানো? তাই ইনভেস্টিগেশন অফিসার পল মাইকেলের সাথে সাথে আরও কয়েকজন ছেলেকে সারার সামনে দাঁড় করায়। কিন্তু সারা এতগুলো ছেলের ভিড়েও মাইকেলকে ঠিকই চিহ্নিত করে ফেলে। সে তখন রাগে ঘৃণায় মাইকেলকে একটি থাপ্পড়ও বসিয়ে দেয়। এবার খবরটি সারা দেশে ছড়িয়ে পড়লে জানা যায় মাইকেল কোনো সাধারণ ছেলে নয়। সে মুম্বাইয়ের বিশিষ্ট ধনী ক্রিস্টোফার জোসেফের একমাত্র ছেলে, যার সেন্ট্রাল মিনিস্টারের মেয়ের সাথে বিয়ে হতে চলেছে। যার দাওয়াত দেওয়ার জন্যই মাইকেল বিনোদের বাড়িতে গিয়েছিল। এখানে বলে রাখি, সারার বাবা মোহাম্মদ, যার 2টি স্ত্রী, প্রথম ঘরে 2টি ছেলে থাকা সত্ত্বেও সে সারার মাকে দ্বিতীয় বিয়ে করেছিল। তাই তার প্রথম স্ত্রী আর ছেলেরা সারার মা আর সারাকে সহ্য করতে পারে না। এদিকে ছেলের গ্রেফতারের খবর পাওয়া মাত্রই জোসেফ নিজের প্রাইভেট জেট নিয়ে কেরালাতে চলে আসে। মাইকেলের সাথে দেখা করে তারা শহরের সবচেয়ে বড় উকিল রাজশেখরকে হায়ার করে। রাজশেখরের মেয়ে পূর্ণিমাও সুপ্রিম কোর্টের একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ার। এখানে বলে রাখি, রাজশেখর একজন জাত হারামি, টাকার জন্য সে সব কিছুই করতে পারে। জোসেফ বলে, যত দ্রুত সম্ভব মাইকেলের জামিন করাতে হবে, কারণ সামনেই তার বিয়ে। রাজশেখর বলে, এই মুহূর্তে জামিন পাওয়া সম্ভব না, কিন্তু আমার কাছে দ্বিতীয় প্ল্যান আছে। রাজশেখর তখন মোহাম্মদের প্রথম ঘরের ছেলেদেরকে ডাকে আর অনেক টাকা অফার করে, আর বলে, তোমাদের বাবাকে বোঝাও, জোসেফ চাইলে তোমাদের জীবনটাকে বদলে দিতে পারবে, আবার তোমাদেরকে শেষ করেও দিতে পারবে। তাই বাবাকে কেসটি তুলে নিতে বলো। এবার লোভে পড়ে মোহাম্মদের 2 ছেলে মোহাম্মদকে কেসটি উঠিয়ে নেওয়ার জন্য বলে, আর বলে, বাবা, ওদের অনেক টাকা, ওদের সাথে আমরা পারবো না, ওরা আমাদের সাথে সেটেলমেন্ট করতে চাচ্ছে, তাই বড় কোনো অ্যামাউন্টে কেসটি সেটেলমেন্ট করে নেওয়াই আমাদের জন্য ভালো। মোহাম্মদ এবার বলে, এতদিন পর তোমরা বাবার কাছে এসেছো, এজন্য আমি অনেক খুশি, কিন্তু তোমাদের জায়গায় অন্য কেউ এটা বললে আমি ঘাট ধাক্কা দিয়ে তাদের বের করে দিতাম। তাদের পাপের শাস্তি পেতেই হবে। সারাও নিজের সিদ্ধান্তে অটল। সমাজের এই নিকৃষ্ট পোকাকে সমূলে উৎখাত করতেই হবে। এবার মোহাম্মদকে বুঝিয়ে কাজ না হওয়ায় শেখরের কথা মতো তারা মোহাম্মদের বাড়িতে মিডিয়াকে ডাকে। কিন্তু মোহাম্মদ এই বিষয়টি জানতই না।
এরপর তারা নিজেরাই মিডিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মোহাম্মদকে মিডিয়ার চোখে খারাপ বানায়। চলে আসে প্রথম শুনানির দিন। রাজশেখর বলতে শুরু করে, দিনের বেলা বাইরে থেকে কেউ এসে ঘরের মধ্যে থাকা অন্ধ মেয়েকে কোনো প্রমাণ ছাড়াই রেপ করে চলে গেল, কিন্তু কেউ কোনো টেরই পেল না। ভিকটিমের শরীরে কোনো জোর জবরদস্তির ছাপও নেই। যে মেয়ে চোখে দেখতে পায় না সে আন্দাজ করে একটি স্কাল্পচার বানালো আর বলল এই তার ধর্ষণকারী। আর পুলিশ এসব কাল্পনিক কথাই বিশ্বাস করে আমার মক্কেল মাইকেলকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করলো। কিন্তু অন্ধ মেয়ে আসামিকে আইডেন্টিফাই কিভাবে করলো? সারার পক্ষের উকিল বলে, সারা একজন স্কাল্পচার আর্টিস্ট, সে স্পর্শ করেই আইডেন্টিফাই করতে পারে, কিন্তু তার কাছে এমন কোনো এভিডেন্স নেই যেটা দিয়ে সে প্রমাণ করতে পারে মাইকেলই সারার উপর অত্যাচার করেছে। এমনকি সারার শরীরে কোনো স্পামও পাওয়া যায়নি যেটা দিয়ে ধর্ষণ প্রমাণ করা যায়। তাই রাজশেখর মাইকেলের বেলের আবেদন জানায়। সারার উকিলের কাছে কোনো পোক্ত প্রমাণ না থাকায় কোর্ট মাইকেলকে বেল দিয়ে নতুন শুনানির ডেট দেয়। এবার রাজশেখর কোর্ট থেকে বেরিয়ে মিডিয়াকে বলে, এটা একটা মিথ্যা কেস। বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতানোর জন্য এমনটা করা হয়েছে, মানে উল্টো ভিকটিমের পরিবারকেই অপরাধী বানিয়ে দিল। ভাবতে পারছেন? লজ্জায় মোহাম্মদ নিজের মাথা উঁচু করতে পারছে না। আর যে মেয়েটি এত বড় একটা অত্যাচারের শিকার হয়েছে সে বিচার চাইতে এসে উল্টো নিজেই অপরাধী প্রমাণিত হয়েছে। তাই লজ্জায় নিজেকে কাপড়ের আড়ালে লুকিয়ে ফেলে। সারার উকিল জানায়, তোমাদের কথায় আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, কোর্ট কি বিশ্বাস করবে? শুনে মোহাম্মদ বুঝে যায় অসহায় অন্ধ নারীর আর্তনাদ সমাজ শুনবে না, তাদের চাই প্রমাণ। কিন্তু সারা কিংবা মোহাম্মদ এত সহজে এই অন্যায় মেনে নেবে না। এরপর ইনভেস্টিগেশন অফিসার পল মোহাম্মদকে ডেকে বলে, আমার আর্জেন্ট ট্রান্সফার হয়ে যাবে, কারণ উপর থেকে প্রেশার আসছে। তোমরা কোনো পাবলিক প্রসিকিউটরের উপরে ভরসা করবে না, তোমরা স্পেশাল পাবলিক প্রসিকিউটরের জন্য আবেদন করবে। আমি জানি তোমরা যেটা বলছো সেটাই সত্যি, কিন্তু জোসেফ নিজের ছেলেকে বাঁচানোর জন্য কাড়ি কাড়ি টাকা ছড়াবে, আর সে তোমাদের পাবলিক প্রসিকিউটরকেও নিজের দিকে করে নেবে। এমনকি পাবলিক প্রসিকিউটররা নিজেরাই তোমাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে, তোমাদের কেস লড়তে চাইবে, কিন্তু তোমরা আমাকে না জানিয়ে কাউকে অ্যাপয়েন্ট করবে না। মোহাম্মদ এবার শহরের একজন সিনিয়র প্রসিকিউটরের সাথে দেখা করে, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরেও সে মোহাম্মদের কেস নিতে চায় না। মোহাম্মদ নিরাশ হয়ে ফেরার পথে প্রসিকিউটরের পিএ জানায়, এই শহরে কোনো সিনিয়র লয়ার তোমার কেস নেবে না, কারণ এই সব কিছুই রাজশেখরের খেলা। মোহাম্মদ বাড়িতে ফিরে গেলে তাদের বাড়িতে কিছু লয়ার আসে আর এই কেসটি জিতিয়ে দেবে বলে প্রলোভন দেখাতে থাকে, কিন্তু মোহাম্মদকে যেহেতু পল আগে থেকেই সাবধান করেছিল তাই মোহাম্মদ তাদেরকে ফিরিয়ে দেয়। পল এবার নিজেই অহনা নামের একটি মেয়ের সাথে দেখা করে যে বার কাউন্সিলে কাজ করত। পল কেসের ব্যাপারে অহনাকে বললে অহনা পলকে অ্যাডভোকেট বিজয়ের কাছে নিয়ে যায়। অহনা বিজয়কে বলে, অন্ধ মেয়ে ধর্ষণের ব্যাপারে তো শুনেছেন, পাবলিক প্রসিকিউটর কেসটাকে উল্টোপাল্টা করে ফেলেছে, এজন্য আসামি বেল পেয়েছে। আমরা স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে আপনার নাম দিতে চাচ্ছি। কিন্তু বিজয় রাজি হয় না, কারণ অনেক বছর হয়ে গেছে সে কোর্টের বারান্দায়ও যায়নি। বিজয় বলে, শহরে অনেক অভিজ্ঞ লয়ার আছে, তাদেরকে হায়ার করো। অহনা তখন বলে, রাজশেখর কেসটি ডিফেন্স করছে, এজন্য কোনো লয়ারই কেসটি নিতে চাচ্ছে না। কিন্তু বিজয় নিজের উপরে কনফিডেন্ট না, তাই সে কেসটি নিতে চাচ্ছে না। অহনা বলে, আপনি কি ভুলে গিয়েছেন রাজশেখর আপনার সাথে কি করেছিল? তার বদলা নেওয়ার জন্য হলেও আপনাকে এই কেসটি লড়তে হবে। এখন রাজশেখর আর বিজয়ের মধ্যে কি হয়েছিল সেটা আরও পরে গিয়ে জানা যাবে। তার আগে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, জানি তুমি সেটা অবশ্যই করে দেবে। অহনা এবার জোর করে বিজয়কে সারার সাথে দেখা করায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে সারা বিজয়কে বলে, স্যার, বাবা আমাকে বলেছে কেউ আমার কেসটি নিতে চাচ্ছে না, তারপরেও আপনি আমার কেসটি লড়বেন, এজন্য আমি কৃতজ্ঞ। বলুন আপনি আমার থেকে কি কি জানতে চান? সব শুনে বিজয় বলে, দেখো আমি অনেক বছর হয়েছে প্র্যাকটিস করি না। সারা বলে, আমি জানি স্যার, তারপরও আমরাই কেসটা জিতব। আমার বিষয়টা আপনি বোঝার চেষ্টা করুন। আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মারা যায়, এরপর আমি চোখ হারাই। আমার অন্ধ জীবনে ঈশ্বরের দেওয়া প্রতিভা দিয়ে আমি চলার আলো খুঁজে পেয়েছিলাম, কিন্তু এখন আমার চারপাশের প্রতিটা শব্দে আমি ভয় পাই। তারপরও এসব থেকে বেরিয়ে আসতে পারবো, কারণ আমি শারীরিকভাবে অন্ধ, মানসিকভাবে না। তবে আপনি চিন্তা করবেন না, আপনি কেসটা না নিতে চাইলেও কেউ না কেউ তো কেসটা নেবেই, আর আমি জয়ী হবই, কারণ আমি তো জানি আমার সাথে কি হয়েছে, আর আমি চাই না এটা আর কোনো বোনের সাথে হোক। বিজয় এবার আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মোহাম্মদ তখন পলের কাছে জিজ্ঞাসা করে, আরও অনেক সিনিয়র লয়ার থাকা সত্ত্বেও সে বিজয়কে কেন বেছে নিল?
উত্তরে পল বলে, শহরে অনেক সিনিয়র লয়ার থাকলেও বিজয়ের মতো সৎ আর ট্যালেন্টেড আর একটিও নেই। অনেক সিনিয়র লয়ার বিজয়ের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তাদের কেসে জয়ী হচ্ছে। তাছাড়া এক সময় বিজয় অনেক জটিল জটিল কেস সমাধান করেছে। কিন্তু প্রশ্ন আসে, তাহলে বিজয় কেস লড়া ছেড়ে দিল কেন? অহনা উত্তর দেয়, রাজশেখর তখন সিনিয়র লয়ার আর বিজয় তার অফিসে জুনিয়র লয়ারের চাকরি নেয়। বিজয় একের পর এক কেস সলভ করতে থাকে। এরই মধ্যে রাজশেখরের মেয়ে পূর্ণিমাও অফিসে যোগ দেয়। বিজয় আর পূর্ণিমার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। একটা সময় বিজয় রাজশেখরের চাকরি ছেড়ে দিয়ে নিজেই অফিস খুলতে চেয়েছিল, যেটা রাজশেখর সহ্য করতে না পেরে কাউকে দিয়ে বিজয়ের থেকে একটা ফাইল চুরি করায়। ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারানোর কারণে বার কাউন্সিল থেকে বিজয়কে 5 বছরের জন্য সাসপেন্ড করা হয়, যেটা আমি নিজেই বিজয়কে দিয়েছিলাম। তাই আমিও নিজের চাকরি হারাই। এরপর রাজশেখর দিল্লিতে নিজের মেয়ের বিয়ে করিয়ে দেয়। আর বিজয় কোনো কেস না লড়লেও বিভিন্ন কেসে সিনিয়রদেরকেও অ্যাডভাইস দিতে থাকে। রাতে বিজয় টিভিতে রাজশেখরের ইন্টারভিউ দেখে, যেখানে রাজশেখর বলছিল সারা আর তার পরিবার টাকার লোভে মাইকেল আর তার পরিবারকে ফাঁসিয়েছে। অর্থাৎ বিজয়ের মতোই এবার সারার জীবনটাও রাজশেখর নষ্ট করে দিতে চলেছে। তাই বিজয় কেসটি লড়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন বিজয় কেসটি নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। বিজয় সারার মেডিকেল রিপোর্ট দেখতে পায়। সারার ভ্যাজাইনার ওয়ালে কন্ডোমের কেমিক্যাল পাওয়া গিয়েছে, যেটা মাইকেলের ওয়ালেটেও পাওয়া গিয়েছিল। কিন্তু মাইকেল কিভাবে ঘরে ঢুকলো এটা স্পষ্ট নয়। বিজয় তখন কেস রিলেটেড সবার জবানবন্দি নেয়। আর তখনই খেয়াল করে কেস ফাইলে সব ডকুমেন্ট থাকলেও সারার তৈরি করা স্কাল্পচারের কোনো ফটো নেই, যেটা নতুন ইনভেস্টিগেশন অফিসার সরিয়ে নিয়েছে। চলে আসে পরবর্তী শুনানির দিন। বিজয় পুরোপুরি প্রস্তুতি নিয়েই কোর্টে আসে। অহনা তার বান্ধবীর বোন আসওয়াকে বিজয়ের হেল্পের জন্য থাকতে বলে। প্রথমে বিজয় সারার কাজের লোক সীমাকে ডাকে। সীমা জানায়, গত 5 বছর থেকেই 9টা থেকে 5টা পর্যন্ত এই বাড়িতে কাজ করি। ঘটনার দিন মোহাম্মদ আর তার স্ত্রী একটি বিয়ে অ্যাটেন্ড করার জন্য গিয়েছিল, আর আমারও ব্যাংকে যাওয়ার দরকার ছিল। তাই আমি বেরিয়ে যাওয়ার সময় সারাকে বলে ঘরের দরজা লক করে দিয়ে ব্যাংকে যাই। ব্যাংক থেকে ফিরেই জানতে পারি সারার সাথে কি হয়েছে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই পাশের বাসার একজনকে জানালে সে মোহাম্মদ স্যারকে কল করে। এরপর মোহাম্মদ স্যার আর ম্যাডাম বাড়িতে আসে। এরপর আমি পুলিশকে কল করি। এবার রাজশেখরের পালা। সে সীমাকে প্রশ্ন করতে শুরু করে, তাদের বাড়িতে কয়টি চাবি রয়েছে? সীমা জানায়, 2টি, একটি স্যারের কাছে থাকে আর একটি আমার কাছে। রাজশেখর বলে, যদি কেউ তোমার অজান্তে বাড়িতে ঢোকে তাহলে তুমি বুঝতে পারবে? সীমা বলে, না। রাজশেখর বলে, তাহলে তুমি কিভাবে বলতে পারো তুমি ব্যাংকে গেলে কেউ দরজা খুলে ভেতরে ঢোকেনি? সাথে সাথে বিজয় অবজেকশন দেয়, এভাবে উইটনেসকে ইন্টিমিনেট করা যাবে না। উত্তরে রাজশেখর বলে, আমি উইটনেসকে ইন্টিমিনেট করছি না। বছরে একবার যাকে কোর্টের বারান্দায় দেখা যায় না, সে কি বুঝবে? তুমি চুপ করে বসো। এবার রাজশেখর সীমাকে বলে, পুলিশে খবর দেওয়ার কথা শুনে তোমার স্যার তোমার সাথে কেমন রিয়াক্ট করেছে? সীমা বলে, আমাকে অনেক বকা দিয়েছে। রাজশেখর বলে, তোমার স্যার যদি এসে ঘরের দরজা খুলে ঘরে ঢোকে তাহলে কি তুমি জানতে পারবে? সীমা বলে, না। রাজশেখর বলে, আচ্ছা, তোমার স্যারও তো চাবি দিয়েই দরজা খুলতে পারতো, কারণ তার কাছেও তো চাবি রয়েছে, আর সেও জানতো তুমি ওই সময় ব্যাংকে থাকবে। সীমা বলে, হ্যাঁ তা তো জানতো, কিন্তু স্যার তো কল করার পরেই এসেছিল। এবার রাজশেখর বলে, আচ্ছা, ছাদের দরজা খুলে যদি ওই মেয়ে কাউকে ঘরে ঢুকায় তাহলে কি তুমি বুঝতে পারবে? এবার সীমা কনফিউজড হয়ে উত্তর দেয়, না। মানে রাজশেখর সারা আর তার পরিবারের উপরেই দোষ চাপানোর চেষ্টা করছে। এরপর সারার মাকে কাঠগড়ায় ডাকা হয়। এখন পারভিন যেহেতু ভিকটিমের মা, তাই কোর্ট থেকে সবাইকে বের করে দেওয়া হয়। এবার রাজশেখর জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি মাইকেলকে কিভাবে চেনো? উত্তরে পারভিন বলে, ঘটনার আগের দিন বিকালে মাইকেল আমাদের বাড়িতে বিনোদের ঠিকানা জানতে এসেছিল। যখন বাড়ির মধ্যে আমরা সবাই পরের দিন কে কী করবে এ বিষয়ে কথা বলছিলাম। বিজয় বলে, তার মানে মাইকেল তখনই শুনেছিল যে পরের দিন সারা বাড়িতে একা থাকবে। এবার রাজশেখর পারভিনকে প্রশ্ন করে, তোমার প্রথম স্বামী ঋণের দায় পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছিল। অন্যদিকে মোহাম্মদের অনেক টাকা পয়সা ছিল, তাই মোহাম্মদের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও টাকার লোভে তুমি মোহাম্মদকে বিয়ে করেছিলে। নিজের স্বার্থের জন্য তুমি অন্যের সংসার নষ্ট করেছ। বিজয় তখন রাজশেখরের কথায় অবজেকশন দিলেও রাজশেখর সেটা কানে নেয় না। কিন্তু এইটুকুতেই সারার মা পারভিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এবার রাজশেখর বলে, মাইকেল যে ধনীর ছেলে এটা কি তুমি জানতে? পারভিন বলে, জানতাম। এবার রাজশেখর বলে, তাহলে সব কিছুই ক্লিয়ার হয়ে গেল। যে নারী নিজের স্বার্থের জন্য অন্যের সংসার ভাঙতে পারে সে টাকার জন্য নিজের মেয়ের জীবন নষ্ট করতে একবারও ভাববে না। তোমরা টাকার জন্যই মাইকেলের নামে মিথ্যা মামলা দিয়েছ, ভাবতে পারছেন?
মা এবং মেয়েকে নিমেষেই চরিত্রহীনা বানিয়ে দিল। আর এসব লজ্জা সহ্য করতে না পেরে পারভিন কাঁদতে কাঁদতে কোর্ট থেকে বেরিয়ে যায়। এরপর রাজশেখর মোহাম্মদকে টার্গেট করে আর এটা প্রমাণ করার চেষ্টা করে যে মোহাম্মদ নিজেই বাড়িতে ফিরে নিজের মেয়েকে রেপ করে আবার চলে গিয়েছে। শুনতেই বিজয় অবজেকশন দিয়ে বলে, এখানে একজন রেপ করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, অন্যদিকে ভিকটিমের পরিবারের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। উত্তরে রাজশেখর বলে, এটা কোর্ট, কোনো ইমোশনের জায়গা না। এখানে অভিযুক্তের অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত ভিকটিম এবং অপরাধী দুজনেই সমান। অন্যদিকে কোর্ট ভর্তির লোকের মধ্যে রাজশেখরের মুখে এসব কথা শুনে লজ্জায় কাঁদতে কাঁদতে মোহাম্মদও কোর্ট থেকে বেরিয়ে যায়। আর আজকের মতো কোর্ট এখানেই মুলতবি করা হয়। বিজয় বাড়িতে গিয়ে সারাকে বলছে, আমাদের কাছে যেহেতু পোক্ত কোনো প্রমাণ নেই, তাই ডিফেন্স চেষ্টা করবে তোমার বাবাকেই অপরাধী প্রমাণ করার। এজন্য কালকে ওরা প্রতিটি প্রশ্নই তোমার বাবাকে ফোকাস করে করবে। এজন্যই আগে ভালো করে ওদের প্রশ্ন বুঝে নেবে, তারপর উত্তর দেবে। যদি তুমি কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে বলবে বুঝতে পারিনি। ধরো তুমি বুঝতে পেরেছো, কিন্তু উত্তর দিতে সময় দরকার, তুমি বলবে আমি বুঝতে পারিনি। ডিফেন্স লয়ার উত্তেজিত হয়ে তোমাকে প্রেশার দেবে, কিন্তু তুমি কিছুতেই ভয় পাবে না। আমি যখনই বুঝতে পারবো ওরা কোনো চাল চালছে, তখনই আমি অবজেকশন দেব, আর তখন তুমি এটাকে সাইন মনে করে সময় নিয়ে উত্তর দেবে। এবার পরের দিন শুনানিতে বিজয় সারার কাছে ওই দিনের ঘটনা সম্পর্কে জানতে চাই। সারা বলে, বাবা মা সেদিন বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, কাজের মহিলাও ব্যাংকে চলে যায়। এরপর আমি শাওয়ার নিতে বাথরুমে যাই, বের হতেই বুঝতে পারি ঘরের মধ্যে কেউ আছে। হঠাৎ কেউ আমার টাওয়াল খুলে আমাকে জোরপূর্বক বেডে নিয়ে যায়, তারপর আমাকে চেপে ধরে বলে, যদি কোনো শব্দ করিস তাহলে তোর গলা এখানেই কেটে ফেলবো। তাই আমি মৃত্যু ভয়ে দাঁতে দাঁত চেপে অত্যাচার সহ্য করেছি। এবার রাজশেখর বলে, তুমি তোমার চারপাশে সব কিছু আইডেন্টিফাই করো কিভাবে? সারা বলে, স্পর্শ করে। রাজশেখর জিজ্ঞাসা করে, তুমি ধর্ষকের স্কাল্পচার কিভাবে বানিয়েছ? সারা বলে, ধর্ষক যখন আমার উপরে অত্যাচার করছিল তখন তার ফেস স্পর্শ করে আমি অনুভব করেছিলাম, আর তাই আমি সেভাবেই স্পর্শ করে রেপারের স্কাল্পচার বানিয়েছি। এবার রাজশেখর বলে, তোমার উপর জোর জবরদস্তি করা হচ্ছে আর তুমি রেপারের মুখ স্পর্শ করে অনুভব করছো, এটা একটু আশ্চর্যকর বিষয় নয় কি? উত্তরে সারা বলে, আমি তখন নিরুপায় হয়ে এমনটা করেছি, সামনের ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এবার রাজশেখর বলে, ওই স্কাল্পচার তো তুমি নিজে বানাওনি, ওটা তোমার বাবা বানিয়েছে। সারা বলে, না, ওটা আমি বানিয়েছি। এবার সারার মনে পড়ে যায় বিজয় তাকে বলেছিল ডিফেন্স লয়ার তার প্রতিটা প্রশ্ন তার বাবাকে ইঙ্গিত করে করবে। এবার ডিফেন্সের প্রতিটা প্রশ্ন তার বাবা কেন্দ্রিক করতে থাকে আর সারাও সেটাকে ঘুরিয়ে দিতে থাকে। তাই রাজশেখর বুঝে ফেলে বিজয় সারাকে প্রস্তুত করে নিয়ে এসেছে। এবার রাজশেখর আরও একটি নোংরা চাল চালে। সে প্রশ্ন করে, এর আগে কি তুমি কখনো সেক্স এডুকেশন পেয়েছো? এবার সারা বুঝে যায় রাজশেখর কি বলতে চাচ্ছে, তাই অনেক ভেবেচিন্তে উত্তর দেয়, দেখুন, আমার 12 বছর পর্যন্ত চোখ ভালো ছিল, তার আগে স্কুলে পড়ার সময় আমি সেক্স এডুকেশন পেয়েছি। এবার রাজশেখর বলে, আচ্ছা, তুমি তো ছোটবেলা থেকেই স্পর্শ করে সব কিছু অনুভব করো, তাই না? তার মানে তোমার বাবা দেখতে কেমন এটাও তো তুমি স্পর্শ করে অনুভব করেছো, আর তুমি ছোটবেলা থেকেই নিজের বাবার প্রতি ভালোবাসা স্পর্শ করে প্রকাশ করেছো, তাই না? উত্তরে সারা বলে, বাবা কেন, মাকেও আমি স্পর্শ করেই ভালোবাসা প্রকাশ করি। এবারও সারাকে ফাঁসাতে না পেরে রাজশেখর বলে, তার মানে তুমি যাকেই ভালোবাসো বা পছন্দ করো তার প্রতি ভালোবাসা তুমি স্পর্শ করেই প্রকাশ করো। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে সারার সম্মতিতেই তার সাথে এমনটা করা হয়েছে। সাথে সাথে বিজয় অবজেকশন দিলে সারা বলে, আমি উত্তর দিতে চাই। সারা বলে, আমি কাউকে তখনই টাচ করি বা কাউকে টাচ করতে দিই যখন তার প্রতি আমার ভালোবাসা জাগে, কিন্তু সেদিন আমি প্রোটেক্ট করিনি শুধুমাত্র মৃত্যু ভয়ে, আর এটা কোনোভাবে আমার সম্মতি ধরে নেওয়া যায় না। সারার কথা শুনে রাজশেখর পুরোই অবাক হয়ে যায়। তারপরও সে বলে, আমি জীবনে প্রথম কোনো ভিকটিমকে দেখলাম যে ধর্ষণের সময় ধর্ষকের চেহারায় হাত বুলিয়ে তাকে অনুভব করেছে, আবার লজ্জা না পেয়ে কোর্টের সামনে চিৎকার করে সেটা বলছে। এখন তো আমাদের এটাই আবার পরীক্ষা করা দরকার যে আসলেই ধর্ষণ হয়েছিল কিনা। যে মেয়ে ধর্ষণ হয়েছে সে এমন বিহেভ করতেই পারে না। বিজয় এবার উত্তেজিত হয়ে বলে, তাহলে কিভাবে বিহেভ করবে? নিজের ফিলিংস বোতলে ভরে রেখে এটা নিজের ভাগ্যের দোষ দিয়ে বসে থাকবে? সময় বদলেছে, এই জেনারেশনের মেয়েরা এখন জোর গলায় বলতে পারে কে কিভাবে এবং কি করেছে। আপনি যদি মানতে না পারেন তাহলে সেটা আপনার বয়স আর আপনার ন্যারো মাইন্ডের কারণে। বিজয়ের কথায় রাজশেখর থেমে যায়। কোর্টও মুলতবি করে দেওয়া হয়। ফেরার পথে অহনা বিজয়কে বলে, অসহায় পরিবারের পাশে কেউ না থাকলেও সাধারণ জনগণ অবশ্যই থাকবে।
তাই তারা সিদ্ধান্ত নেয় সোশ্যাল মিডিয়াতে পুরো ঘটনার জানিয়ে দেবে। পরের দিন শুনানিতে মাইকেলের বন্ধু বিনোদকে ডাকা হয়। বিনোদও তার বন্ধুর পক্ষে সাক্ষী দেয় যে ঘটনার দিন সকালে মাইকেল চলে গিয়েছিল। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে এই নিউজটি এখন পুরো ভাইরাল, যেটা দেখে মাইকেলের ফিয়ন্সে মাইকেলকে চাপ দিতে থাকে। তাই মাইকেল তার লোকজন নিয়ে সারার বাড়িতে যায় আর তাদেরকে মারার হুমকি দেয়। পরবর্তী শুনানির দিন রাজশেখর অসুস্থ থাকায় তার মেয়ে পূর্ণিমা ডিফেন্স করে। মাইকেলের হুমকির ঘটনায় বিজয় মাইকেলের বেল ক্যান্সেল চেয়ে নতুন আবেদন করে, কিন্তু পূর্ণিমা সেটাকে ফেক বলে দাবি করে। তাই জজ বলে প্রয়োজন হলে ভিকটিমকে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে। পূর্ণিমা এবার মেডিকেল টেস্ট করা সেই ডক্টরকে ডেকে পাঠায়। পূর্ণিমা বলে রেপের কোনো সিমটম বা সিমেন্স পাওয়া যায়নি। ডক্টর সম্মতি জানায়। এবার বিজয় ইনভেস্টিগেশন অফিসার পলকে ডেকে বলে, আচ্ছা, আপনি কি সারাকে স্কাল্পচারটি নিজে বানাতে দেখেছিলেন? এটা তো মোহাম্মদও বানাতে পারে। পল এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। এবার মাইকেলকে ডাকলে মাইকেল নিজের বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে আর বলে, ঘটনার দিন সকালে আমি কেরালা থেকে বেরিয়ে কান্থালরে আমার বন্ধুর বার্থডে পার্টি অ্যাটেন্ড করি। এরপর এয়ারপোর্ট থেকে আমাকে পুলিশ অ্যারেস্ট করে। আমি পুরোপুরি নির্দোষ। জাজ বলে, এটা কি তুমি প্রমাণ করতে পারবে? পূর্ণিমা বলে, সকল এভিডেন্স আমি ধাপে ধাপে পেশ করব। তাই তাদেরকে আরও একটা নতুন ডেট দেওয়া হয়। এবার অহনা চেক করে দেখে মাইকেলের মোবাইলের টাওয়ার লোকেশন আর তার বন্ধুদের লোকেশন একই ছিল, অর্থাৎ সে তার বন্ধুদের সাথেই ছিল। তাই বিজয় বুঝতে পারে পূর্ণিমা প্রথমে মাইকেলের কোনো এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করবে। তাই অহনাকে দিয়ে মাইকেলের বেস্ট ফ্রেন্ডদের সব ডিটেল বের করায়। মাইকেল বলছিল তারা দুজন একসাথে একটি হোটেলে খাবার খেয়েছিল, সেখানে অহনা খোঁজ নেয়। আর তারা যে রিসর্টে গেট টুগেদার পার্টি করেছিল সেখানেও খোঁজ নেয়, কিন্তু সেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না। অহনা এবার এম্পায়ার হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে আর জানতে পারে তাদের সিসিটিভির হার্ড ডিস্ক নাকি ক্র্যাশ করেছে আর তাদের কাছে কোনো ফুটেজই নেই। তাই অহনা এবার হার্ড ডিস্কের ডাটা রিকভার করতে চায়। পরের দিন শুনানিতে রাজশেখর মাইকেলের বন্ধু নবীনকে জিজ্ঞাসাবাদ করে। নবীন বলে 27 তারিখ অর্থাৎ ঘটনার দিন 12টার দিকে তারা এম্পায়ার হোটেলে একসাথে লাঞ্চ করেছে। তারপর মাইকেল তার বন্ধুদের সাথে গেট টুগেদার করেছিল। রাজশেখর তখন বিজয়কে প্রশ্ন করার জন্য বললে বিজয় বলে হোটেলের সিসিটিভি ফুটেজ এখনও পাওয়া যায়নি। তাই বিজয় কোর্টকে রিকোয়েস্ট করে পুলিশের সাইবার টিম দিয়ে হার্ড ডিস্কটাকে রিকভার করার জন্য। তাই কোর্ট নতুন আরেকটি তারিখ দেয়। পরে শুনানিতে বিজয় সেই হার্ড ডিস্কটি পেশ করে, কিন্তু সেখানে দেখা যায় মাইকেল সত্যি সত্যি তার বন্ধু নবীনের সাথে হোটেলে ঢুকেছিল। তাই বিজয় অপমানিত হয়, কিন্তু সে বুঝতে পারে এটা আসলে পরিবর্তন করা হয়েছে। এবার বিজয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার জন্য আবেদন করে আর নিজেও সারা রাত জেগে সেই ফুটেজটি বারবার দেখতে থাকে আর অবশেষে সে একটি ক্লু পায়। এবার পরের দিন শুনানিতে বিজয় ফুটেজটি কোর্টকে দেখায়, যেখানে আয়নাতে একটি পাত্র দেখা যায় যেটা মাইকেল ঢোকার আগেই সেখানে ছিল, কিন্তু মাইকেলটা ঢোকার সাথে সাথে সেটি গায়েব হয়ে যায়, অর্থাৎ সেখানে 2 মিনিটের ফুটেজ কেটে পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। এবার ম্যানেজারকে দায়ী করলে ম্যানেজার একটি প্রমাণ পেশ করে, যেখানে দেখা যায় রাজশেখর নিজেই ইনস্ট্রাকশন দিয়ে ম্যানেজারকে ফুটেজটা এডিট করে দিতে বলছে, যেটা দেখে কোর্টের সবাই অবাক হয়ে যায় আর বার কাউন্সিলকে এটা সঠিকভাবে তদন্ত করতে আদেশ দেয়। এবার রাজশেখরকে এই কেস থেকে অব্যাহতি দেওয়া হয়। কোর্ট থেকে বের হতেই অহনা তাদের পোস্টে একটি কমেন্ট দেখতে পায়, যেটা দেখতেই বিজয় অহনাকে মুম্বাইয়ে পাঠিয়ে দেয়। এখন কী ছিল সেই কমেন্ট তা আমরা শেষে গিয়ে জানতে পারবো। পরের দিন শুনানিতে রাজশেখরের জায়গায় পূর্ণিমা ডিফেন্স লয়ার হিসেবে আসে। এবার পূর্ণিমা মাইকেলের মোবাইলের লোকেশন পেশ করে আর বলে মাইকেল কোনোভাবেই ধর্ষণটি করতে পারে না, কারণ তার লোকেশন অনেক দূরে ছিল। কিন্তু উত্তরে বিজয় বলে মোবাইল যেখানে থাকবে মালিকও সেখানে থাকবে, এটার কোনো মানে নেই। তখন পূর্ণিমা একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে একটি রাস্তা দিয়ে মাইকেলের গাড়ি যেতে দেখা যায়। এবার বিজয় বলে গাড়ির মধ্যে যে মাইকেল আছে এটার কোনো প্রমাণ নেই। যাই হোক, পরের শুনানিতে পূর্ণিমা মাইকেলের বন্ধুদেরকে একে একে প্রশ্ন করতে থাকে, যারা প্রত্যেকে একই বয়ান পেশ করে, যেটা থেকে প্রমাণ হয় মাইকেল আসলেই তার বন্ধুদের সাথে ছিল। পূর্ণিমা তখন বিজয়কে প্রশ্ন করতে বললে সে কোর্টকে রিকোয়েস্ট করে সে যখন মাইকেলের বন্ধুদের প্রশ্ন করবে তখন বাকি বন্ধুরা বাইরে থাকবে। এবার বিজয় প্রত্যেকের স্টেটমেন্ট নিলে সবাই একই কথা বলতে থাকে। তাই বিজয় বুঝে যায় তাদের সবাইকে একই গল্প মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে। এবার বিজয় বুদ্ধি করে মাইকেলের ড্রেসের সম্পর্কে জানতে চায়। এবার এই প্রশ্নের উত্তর এক একজন এক এক রকমভাবে দিতে থাকে। এতেই প্রমাণ হয় তারা মিথ্যা কথা বলছে। এরই মধ্যে কোর্টে অহনা চলে আসে। অহনা তখন 2টি ভিডিও ফুটেজ পেশ করে। একটিতে দেখা যায় সেদিন গাড়ির মধ্যে মাইকেল ছিলই না,
আর আরেকটি ছিল মুম্বাইয়ের একটি কোর্টের ফুটেজ, যেখানে মাইকেল এমনই একটা রেপ কেসের আসামি হিসেবে কাঠগড়ায় ছিল, কিন্তু সেখানে যথেষ্ট প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। দুই পক্ষের কথা শুনে কোর্ট ফাইনাল হিয়ারিংয়ের ডেট দেয়। এবার ফাইনাল হিয়ারিংয়ের দিন বিজয় প্রথমে বলতে শুরু করে। একজন যুবক যে নিজের বন্ধুকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য এই শহরে আসে, সে বন্ধুর অ্যাড্রেস জানার জন্য পাশে একটি বাড়িতে যায়, যেখানে সে একটি অন্ধ মেয়েকে দেখে তার ভেতরে নরপিশাচ জেগে ওঠে। যখনই সে জানতে পারে মেয়েটি আগামীকাল বাড়িতে একা থাকবে, সে বন্ধুর বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ড্রাইভারকে কল করে সকাল 6টায় তার কাছে আসতে বলে। সকালে যখন তার বন্ধুর পরিবার চার্চে চলে যায়, তখনই সে ড্রাইভারকে তার মোবাইলটি দিয়ে এখান থেকে চলে যেতে বলে। আর মেয়েটি বাড়ির মধ্যে যখন একা থাকে, তখনই সে ছাদে উঠে মেয়েটির ঘরে প্রবেশ করে আর সুযোগ বুঝে মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ে। আর মেয়েটি যখন মৃত্যু ভয়ে কিছুই করতে পারছিল না, তখন সে ছেলেটির মুখে স্পর্শ করে মুখের গঠন অনুভব করে। পরে নিজের প্রতিভা কাজে লাগিয়ে ধর্ষকের একটি স্কাল্পচার বানায়। এমনকি অন্ধ হওয়া সত্ত্বেও স্কাল্পচার অনুযায়ী সঠিক ব্যক্তিকে আইডেন্টিফাইও করে। এমনকি ভিকটিমের শরীরে পাওয়া কেমিক্যাল অভিযুক্তের পার্সেও পাওয়া যায়। আবার অভিযুক্তের পেশ করা প্রমাণও মিথ্যা। তাই কোর্টের কাছে অনুরোধ করব তাকে ম্যাক্সিমাম পানিশমেন্ট দেওয়া হোক। কিন্তু পূর্ণিমা বলে, এটার কোনো আই উইটনেস নেই, কোনো প্রমাণ নেই। আমরা তো এখনও এটাও জানি না যে আসলেই মেয়েটি স্কাল্পচারটি বানিয়েছে কিনা। কোর্ট এবার সারাকে পরীক্ষা করার জন্য রাজশেখরের স্কাল্পচার আর্ট করতে বলে। এই সুযোগে রাজশেখর সারাকে একা পেয়ে বিভিন্ন রকম অপমান করে, ডাইভার্ট করার চেষ্টা করে, যাতে সারা ঠিকভাবে স্কাল্পচার বানাতে না পারে। এক পর্যায়ে সারা কান্না করতে শুরু করে, কিন্তু তারপরেও দেখা যায় সারা হুবহু রাজশেখরের একটি স্কাল্পচার বানায় আর নিজের প্রতিভার প্রমাণ দেয়, যেটা দেখে সবার থেকে রাজশেখর বেশি অবাক হয়। আর এত কিছুর পরে এটা প্রমাণ হয় যে সারাই ঠিক বলেছে আর মাইকেলই ধর্ষক। তাই মাইকেলকে 2 লক্ষ টাকা জরিমানা আর যাবজ্জীবনের সাজা শোনানো হয়। এত কিছুর পর অবশেষে তারা অপরাধীকে শাস্তি দিতে পেরেছে, তাই সারা এখন অনেক খুশি। রাজশেখর এত কিছু করেও কেসে জিততে পারেনি, তাই লজ্জায় নিজের মুখ লুকিয়ে কোর্ট থেকে বেরিয়ে যায়। আর সারা নিজের মুখ খুলে কোর্ট থেকে বেরিয়ে যায়। এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়। সারার সংগ্রাম শুধুমাত্র একটি মামলা নয়, এটি ছিল সমাজের সকল নির্যাতিত নারীর কণ্ঠস্বর, যে কণ্ঠ বলছে অক্ষমতা অপরাধের অজুহাত নয়, আর ক্ষমতাবান আইনের ঊর্ধ্বে নয়। মাইকেলের শাস্তি শুধু একটি বিচার নয়, এটি একটি বার্তা যে সত্য কখনোই চাপা থাকে না, তা যতই অন্ধকারে থাকুক না কেন। বিজয় ও অহনার লড়াই প্রমাণ করে সহমর্মিতা আর সাহস যখন এক হয়, তখন ন্যায় বিচার অবশ্যম্ভাবী, যা তোমার চিন্তাকেও উল্টে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আর হ্যাঁ, এমন আরও ভয়েল টানটান রহস্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এটা তো কেবল শুরু, আসল রহস্য এখনও বাকি।